বৈঠকে নবান্নে ডেপুটেশন দিতে বাধার অভিযোগ। সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে নবান্নে ডেপুটেশন দিতে যান যে আন্দোলনকারীরা। নবান্নে ঢুকতে দেয়নি পুলিশ, ট্রাফিক গার্ডে ডেপুটেশন দিতে বলা হয়, এমনই দাবি ভাস্কর ঘোষের। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, কি অবস্থা এখন ওখানকার? দেখো, এই মুহূর্তে তারা ভাস্কর ঘোষ সহ 5 জন তারা আবার ধর্মতলার দিকে চলে এসছেন। তারা মূলত নবান্নে গিয়েছিলেন একেবারে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের কপি তারা জমা দেবে ডেপুটেশন আকারে। তাদের একেবারে নবান্নের কাছাকাছি যেতেই তাদের একটি অফিসে নিয়ে যাওয়া হয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসে। সেখানে তাদের রাখা হয়। ভাস্কর ঘোষের অভিযোগ, তাদের কপি নেওয়া হয় এবং নিয়ে বলা হয় সেটা তারা যথা জায়গায় জমা দিয়ে দেবে, কিন্তু তারা যেতে পারবেন না। অপরদিকে ভাস্কর ঘোষ তিনি বলেছেন যে যেহেতু তারা যেতে পারলেন না, তাই আশা করা যায় সেই কপি ঠিক জায়গায় জমা পড়েছে। কিন্তু এই যে কপিতে যে কথা বলা রয়েছে, সুপ্রিম কোর্ট যে কথা বলেছে, অবিলম্বে সেটা মানতে হবে এবং আগামী রবিবারও তারা একটি কর্মসূচি নেবেন। সরকার যদি আবার এই রায়ের যদি রিভিউ করতে যায়, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, সেই হুঁশিয়ারিও ভাস্কর ঘোষ দিয়েছে। ধন্যবাদ সুশোভন। দুর্ভাগ্যের বিষয়, প্রথমে বলা হলো যে আমাদের 2 জন প্রতিনিধি যাবেন, 1 জন প্রতিনিধি যাবেন, কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না। এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ানের আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো। কিসের অসুবিধা আমরা জানি না। 10,000 কোটি টাকা খরচা হবে 25% দিতে গেলে, তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখেনি। অর্থাৎ তারা এখনো পর্যন্ত ধানায় পানায় রাস্তাতে যাচ্ছেন এবং যেটুকু খবর আমরা পাচ্ছি, সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো, এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না। যদি তুমি রিভিউয়ের পথে যাও, তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। আমরা আগামী 8 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন। আপনারা জানেন গতকালই রাজ্য সরকার ভোটন অ্যাকাউন্ট পেশ করেন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। বিজেপি মূর্খ, তাই এইসব বলছে। রিভিশন পিটিশন, আমি রিভিউ বলিনি, রিভিশন পিটিশন। সুপ্রিম কোর্টের রায়ের ওপরও রিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। সরকারের এইটা করার অপশান আছে, করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকে, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করেই করা হবে। এই বলে বলে তো এতদিন কাটালো। বিজেপি তো 12 বছর হলো ক্ষমতায় আছে। কখনো হয়েছে যে রাজ্য সরকারের টাকা নেই? রাজ্য সরকারের বাজেট সব ভেবে চিন্তে করেছে, যা বলেছে সবই টাকা নেই। অন্যদিকে বামফ্রন্টের বৈঠকে নতুন করে একটা জোটের পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস এবং আইএসএফকে রাহু বলে আক্রমণ বামেদের এক শরিকের। শুধু তাই নয়, কংগ্রেস জোট ছাড়ায় সেক্ষেত্রে নিজেদের মধ্যে কিন্তু একটা কোন দল, একটা দায় ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হয়েছে বামেদের অন্তরে। আইএসএফ এর সঙ্গে জোটে শরিকদের একটা অংশ রাজি নয়, তবে আইএসএফ এর সঙ্গে জোট চায় বড় শরিক সিপিআইএম। আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে সিপিএম এর প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে বামফ্রন্টের বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় এবং সঞ্জীব চট্টোপাধ্যায়। শুধু বামফ্রন্ট লড়ুক, না হলে সব শেষ হয়ে যাচ্ছে। বৈঠকে এই দাবিও কিন্তু ওঠে। সেলিম হুমায়ুন বিতর্কে পাল্টা যুক্তি দেন সিপিএম এর রাজ্য সম্পাদক। বামফ্রন্টের বৈঠকে টেনে আনা হয় প্রয়াত এক ফরওয়ার্ড ব্লক নেতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দেখা করার প্রসঙ্গ।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করুক, এটাই সবাই চায়। শোনাবো তিনি কি বলছেন। আমরা বলছি আমরা বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে 36 বছর ক্ষমতায় রেখেছে, সেই তার মানুষের প্রত্যাশা নেই বামপন্থীদের ওপর। আমাদের মত পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই। সুজন চক্রবর্তী তিনি বলছেন যে মতের অমিল থাকতেই পারে, কিন্তু বিজেপি তৃণমূলকে হারানোর জন্য সবাই একজোট। শোনাবো তিনি কি বলছেন। ওদের তারা ছিল এটা এমন সত্য, কিছু কথা তো থাকবেই পারস্পরিক, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই, সত্য। ওরা চলে যাচ্ছিলেন এটাও সত্য, কিন্তু ওরা তারপরে আবার এসেছেন যে মিটিংটা থাকতে পারছি না, বিমানদের সাথে কথা বলে গেলাম, বাকিটা কালকে আসবো, সম্ভবত আজকে আসবার কথা বা কিছু একটা, এর মধ্যে কবে একটা বৈঠকেরও কথা হয়েছে। এটাই তো হবার কথা, নানান মত থাকবে, সবাই একমত হবে। এইখানে সবাই একমত হওয়া উচিত এবং হবে যে বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি আবার বলছেন যে একা লড়ার কথা বলে কংগ্রেস তার শিরদাঁড়ার জোর দেখিয়েছে, কিন্তু বামেরা এদিক ওদিক হাত পাচ্ছে। শুনুন অরূপ কি বলছেন। এরা যে তৃণমূল একা লড়াই, আমাদের সাথে বিজেপির লড়াই আছে। বিজেপিও পেছন থেকে মিম আইএসএফকে মদত দিল, বিজেপি একাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। এমনকি কংগ্রেস যারা বিধানসভায় শূন্য, তারা পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে একটা সিদ্ধান্ত নিয়েছে 294টা আসনই লড়বে। আমাদের সাথে তাদের রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু অন্তত এইটুকু সৎসাহস দেখাতে পেরেছে যে আমি আমার নিজের দমে লড়ব। একটা ক্লিব, মেরুদণ্ডহীন, অপদার্থ, পচে যাওয়া সিপিএম তারা ভিক্ষে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। একবার কংগ্রেসকে গিয়ে বলছে আরেকবার সাজিলেই খাইবো। ভাই কেন ডাকছিস না, কেন জোট করছিস না? কখনো গিয়ে নওশাদ সিদ্দিকীকে বলছে যে বাবু আমার সাথে জোট করে কিছুটা ভোট শেয়ার আমার দিকে পাঠাস। হুমায়ুন তো খারাপ ছিল, এত কালো ছিল, হঠাৎ করে সাদা হয়ে গেল, ভালো হয়ে গেল কি করে হুমায়ুন? সেই হুমায়ুনের সাথে বৈঠক করতে 5 তারা হোটেলে ছুটে যাচ্ছে মোহাম্মদ সেলিম। মানে ভিকিরির থেকেও খারাপ অবস্থা হয়েছে সিপিএম এর, যাদের নিজের মেরুদণ্ডে এইটুকু জোর নেই যে দরকার পড়লে একা লড়ুক বা বামফ্রন্টগতভাবে লড়ুক।